সন 1961, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। পরদিন সকালে বাড়ির উঠানে এই ব্যাখ্যাহীন আশ্চর্যজনক দৃশ্য দেখে বাড়ির সদস্যেরা বাক্যহারা হয়ে গিয়েছিলেন। একে শনিবার, অমাবস্যা তিথি। তারপর এই কাণ্ডকে তো অনাসৃষ্টি বললেও কিছুই বলা হয় না। সারা উঠোনময় ছড়ানো রাশি রাশি সোনার গয়না। কিছু গয়না আবার রাধাকান্তের বিভৎস মৃতদেহের হাতে একটা পুঁটুলির মধ্যে থেকে উঁকি মারছে। তার কিছু দূরেই টগরবালার মৃতদেহ। দেখে বিষক্রিয়ায় মৃত্যু বলেই মনে হয়, কারণ এরই মধ্যে তাতে পচনের চিহ্ন দেখা দিয়েছে। মুখ দিয়ে গ্যাঁজ গড়াচ্ছে। বউ ঝিদের বুক ফাটা কান্না আর বিলাপের মধ্যেও অন্নপূর্ণার চোখে পড়ল যেই পুঁটুলি গোছের জিনিসটা রাধাকান্তের হাতে আধখোলা অবস্থায় রয়েছে, সেটা আসলে টগরেরই শাড়ির ছেঁড়া অংশ। এক মুহূর্তে বুদ্ধিমতী অন্নপূর্ণা বুঝে নিলেন যে রাধাকান্তের আর যাই হোক সদুদ্দেশ্য ছিল না। মাকে খুনও হয়তো রাধাই করেছে, কিন্তু নিজে মরলেন কিভাবে? এ যে ভয়ানক মৃত্যু, এভাবে কলজে ছিঁড়ে বের করে নেয় কোন প্রাণী? কিছুক্ষণের মধ্যেই টগরের মৃতদেহ সৎকারের ব্যবস্থা হলো। বাড়ির লোকের জবানবন্দিতে উল্লেখ্য বা তাৎপর্যপূর্ণ কিছুই পাওয়া গেল না। পুলিশ রাধাকান্তের বিকৃত মৃতদেহটা এরপর ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে গেল। সবাই কান্নাকাটির মধ্যেও এক চাপা উত্তেজনা, কারণ ওই যে গয়নাগুলো। বাড়ির ছেলেদের সেদিকে তেমন মনোসংযোগ না থাকলেও বৌমা ও নাতনিরা বেশ আমোদিত হয়েছেন। গম্ভীর শুধু অন্নপূর্ণা। তার দুই মেয়ে ও দেবরপত্নী প্রীতিলতা গয়নার ভাগাভাগির ব্যাপারে সোৎসাহে জানতে এসেছিল তার কাছে। তোরা পড়ালেখার পাট উঠাইয়া দেছোস মুখপুরিগুলা? মাছটা ময়রা গত হয়েছে না, এক রাত যাপন হয় নাই, তব জিব্বা ঝুল্লা পড়ছে। সি এই বলে যার পর নাই তেতে উঠে বড় মেয়ের গালে ঠাসিয়ে এক থাপ্পড় মারলেন অন্নপূর্ণা। সে কাঁদতে লাগলো। আসলে কথাগুলো বললেন যাকে, ওই ঝিকে মেরে বউকে শেখালেন আর কি। ছোটটি তা দেখে অবিলম্বে দৌড়ে পালালো। আর প্রীতিলতা মানে অন্নপূর্ণার যা, মুখ গোমরা করে পায়ের তোড়াতে ঝুমঝুম করে শব্দ তুলে সেখান থেকে চলে গেলেন। ওই আওয়াজ শুনে হঠাৎই একটা কথা অন্নপূর্ণার মাথায় এলো। মার একজোড়া মল ছিল না? সব গয়নাই যখন পড়েছিলেন, মলজোড়াও তো পায়ে থাকবারই কথা। পায়ে তো সেরকম কিছু দেখলেন না তিনি। সদ্য তুলে আনা গয়নাগুলোর মধ্যে আঁতিপাতি করে খুঁজতে লাগলেন অন্নপূর্ণা, কিন্তু মলজোড়া কোথাও মিলল না। সেই রাতে সকলে সেদ্ধ ভাত খেয়ে শোবার তোড়জোড় করছে। সকলেরই মনে অল্প বিস্তর ভয়। ভয়টা ঠিক কিসের তা যদিও স্পষ্ট করে কারো জানা নেই। বিশেষ করে অস্বস্তিতে পড়েছেন দুজন মানুষ, অন্নপূর্ণা এবং প্রীতিলতা। দুজনের অস্বস্তির কারণ যদিও আলাদা আলাদা। অন্নপূর্ণা স্বর্গত টগরের মলজোড়া নিয়ে ধন্দে পড়েছেন। এ কি হলো? গয়না যেটুকু ছিল বলে মা সর্বসমক্ষে স্বীকার করতেন, তার থেকেও ঢের বেশি পাওয়া গেছে। অর্থাৎ ছেলের বউদের থেকে সত্য গোপন করতেন, যাতে তাদের লোভ ওদিকে গিয়ে না পড়ে। তবে মল তো একজোড়া ছিল বটেই, সম্ভবত ওনার একমাত্র রূপোর গয়না। হ্যাঁ, এক জোড়াই, কোনো ভুল নেই তাতে। স্নেহঘন মুহূর্তে মা দেখিয়েছিলেন তার বড় বৌমাকে। সেগুলি গেল কোথায়? টগরের ঘর, সিন্দুক সব তন্ন তন্ন করে খুঁজে দেখেছেন অন্নপূর্ণা, কোথাও নেই সে জিনিস। রাধাকান্তের শরীর তল্লাশি করেও তো কিছু পাওয়া যায়নি। তবে কি কাল রাতে আরও কেউ ছিল ঘটনাস্থলে? প্রীতিলতার অসন্তোষের কারণটি সম্পূর্ণ ভিন্ন। ঘুম তারও আসছিল না। আয়নার সামনে অকারণে দাঁড়িয়েছিলেন। হঠাৎই ঘাড় ঘুরিয়ে মেঝেয় শুয়ে থাকা স্বামীকে আর চোখে দেখে শুরু করলেন।
তুমি মনে হয় তোমার রামের সুমতির নারায়ণী বৌদির পায়ে তেল ঠেল মাখাইতেছ না ঠিক কইরা, তাইনের সেবা যত্ন কম হইতেছে। মাতৃশোকে মুহ্যমান ভৌমিক বাড়ির মেজ ছেলে প্রিয়তোষ দাহকার্য ইত্যাদিতে বেশ ক্লান্তও বটে। ধরা গায়ে সবে মেঝেতে শুয়েছিলেন, চোখ দুটো লেগে এসেছিল। বউয়ের চাপা অথচ ক্রুদ্ধ আস্ফালনে তন্দ্রা ছুটে যাওয়ায় বিরক্ত স্বরে জানতে চাইলেন, কি তা হইছে? চ্যাত করতাছ কি লিগা? ওবেলা টুসি আর তুলি তোমার সতীলক্ষ্মী বৌদিরে জিগাইতে গেছিল গিয়া যে মায়ে তো গয়নাগুলি হগলের নাম কইরাই রাখছিলেন, আমরা একবার দেখতাম হইলে তা তাই নে কি ঝালডি ঝাললো মা গো মা। মাইয়া দুইটা পলাইয়া বাসে, মাইয়া লোকের ওরম ঝাল দেখানি উচিত না। তাই নে অহন ঠিকই নিজের বাড়ির মাথা ভাবতেছেন। মনে রাখবা ওই গহনায় আমারও সমান অধিকার। ক্লান্ত প্রিয়তোষ অশান্তি এড়াতে শুধু বললেন, বুঝছি, কাল সকাল হইল শুনুম। হেতে হিতে বিপরীতই হল। প্রীতিলতা স্পষ্টই বুঝলেন যে তার রোষ এবং অভিমানকে স্বামী পাত্তা দিলেন না। তার কণ্ঠস্বর আরও উচ্চগ্রামে উঠল, প্রয়োজন নাই আমার বিলাপ শোনানের, বৌদি সায়া তুল্লা ধূপ দীপ দাও গিয়া। প্রিয়তোষ তার বৌদিকে যথেষ্ট সম্মান করতেন। এই কথায় মহা ক্রুদ্ধ হয়ে স্ত্রীর চুলের মুঠি ধরে মারলেন এক কিল। প্রীতিলতা ডুকরে কেঁদে উঠে ছিটকে বেরিয়ে গেলেন ঘর থেকে। অমাবস্যার নিশ্ছিদ্র অন্ধকার রাত, একটি তারাও দেখা যাচ্ছে না ঘনঘোর কালো আকাশে। রাগের মাথায় কুপি বাতি কিচ্ছুটি না নিয়ে বেরিয়ে এসেছেন প্রীতিলতা। হঠাৎ পায়ে ঠেকে গেল কি যেন ঠান্ডা মতো ধাতব বস্তু। একটা ধাতব শব্দ করে জিনিসটা প্রীতিলতার পায়ের গুঁতোয় বেশ কিছু দূর গিয়ে ছিটকে পড়ল। শব্দের অনুসরণ করে তিনি কুড়িয়ে পেলেন বস্তুটি। একটা মল, শাশুড়িমার মলটা না? লোভ অতি ভয়ানক রিপু। পাপের ঘড়া পূর্ণ করিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয় এই দুরাচারী বোধটি। এই নিশুতি রাতে লোভাতুর প্রীতিলতাও ভেবে দেখলেন না যে হঠাৎ একটা মল এখানে পড়ে থাকতে যাবে কেন। লোভ বা বলা ভালো নিয়তি তাকে অন্য পথে চালিত করল। নিশ্চয়ই বড় বউয়ের চোখে পড়েনি এটা, না হলে এটাকেও আটকে ফেলত। কিন্তু এর জোড়াটা কোথায়? সারা বারান্দা খুঁজতে খুঁজতে হঠাৎ মাথায় খেলে যায় প্রীতিলতার। তাই তো, নিশ্চয়ই জোড়ার আরেকটা ওই গাছের নিচেই পড়ে আছে, হয়তো কারোর চোখে পড়েনি। সাত তাড়াতাড়ি ঘরে ঢুকে হ্যারিকেনটা জ্বালালেন। প্রিয়তোষ তখন অঘরে ঘুমোচ্ছেন। প্রীতিলতা হ্যারিকেন নিয়ে উঠানে গেলেন মল খুঁজতে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পর হ্যারিকেনটা যখন নিবু নিবু হয়ে এসেছে, ঠিক সেই সময় ঝনঝন শব্দে পেছন ফিরে তাকালেন প্রীতিলতা। এই তো মলের জোড়াটি, কিন্তু ওখানে কেন? অবাক হয়ে দেখলেন প্রীতিলতা। মলটি উঠানের নারকেল গাছটার মাঝারি উচ্চতা থেকে শূন্যে ঝুলছে। মৃদু আওয়াজটাও আসছে ওই দিক থেকেই। হাতে পাওয়ার মতোই উচ্চতা মোটামুটি। প্রীতিলতা হাত বাড়িয়ে এগিয়ে গিয়ে দেখলেন একটা চুল খোলা ফ্যাকাশে সাদা চামড়ার উলঙ্গ স্ত্রী মূর্তি উল্টো হয়ে ঝুলে রয়েছে গাছটির গুঁড়ি থেকে। মলটি তারই হাতে ধরা। প্রীতিলতা একটুও নড়াচড়া করার আগেই ঝাঁপিয়ে পড়ে তার লোভী কলিজেটা চামড়া মাংসের ওপর দিয়ে বজ্র মুষ্টিতে চেপে ধরল সে নারী মূর্তি। রক্তচাপ সাংঘাতিক বেড়ে গিয়ে নাক মুখ দিয়ে গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো তার। বিকল হয়ে গেল হৃদযন্ত্র ও বৃক্কদ্বয়। ফেব্রুয়ারি 2013, মিলনতিথি বিবাহবাসর, রাধাবাজার, কান্দি, মুর্শিদাবাদ। কেন ঠাম্মির ছবিতে কাটছো আনার সময় গুরুদেবের আসন আর ঘটের জল আনলি না কেন বড় বাড়ি থেকে? এবার কি হবে? দাদা সবে বিয়েতে বসেছেন। রাতের লগ্ন, এখন সবে সন্ধে। বিয়ে শেষ হতে দেরি আছে। এর মধ্যে রত্নার মা রত্নার ওপর চোটপাট করছেন, কারণ
বিভৎস সব ঘটনার পরে ওই বাড়িতে রত্নারা যে কদিন ছিল সেই কদিনের জন্য বংশের আরাধ্য গুরুদেবের পূজার আসন আর ঠাকুরের চরণ ধোয়া জল একটি তামার ঘটিতে রেখে মূল বাড়িটিকে উঠানের অশুভ শক্তির থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল। নারকেল গাছে যাই থাক, ওই জল আর আসন স্থাপিত থাকলে তা আর উঠান ডিঙিয়ে বাড়িতে এসে উঠতে পারবে না। রত্নারা শেষ যে কদিন ওই বাড়িতে ছিল এইভাবেই দিনপাত করত, ওই আসন আর জলের ভরসায়। ওই জল নতুন বউয়ের মাথায় ছিটিয়ে তবে তাকে বাড়িতে তুলতে হবে, এটাই নাকি নিয়ম। রত্নার দাদার বিয়ের কার্ডগুলো টগরের ছবির পায়ে ছুঁয়ে আনার সময় ওই ঘটির জল নিয়ে আসার কথা ছিল, তাড়াহুড়োয় পালাতে গিয়ে ভুলে গেছে বেচারি। জল না আনলে বউ ঘরে তুলব কি করে? রত্না আমার দিকে তাকিয়ে ইশারা করল। আমি এগিয়ে গেলাম তার দিকে। মা তো ব্যস্ত থাকবে এদিকে, বর এসেছে যে গাড়িতে, তাকে কিছু টাকা দিলে রাজি হয়ে যাবে। আর এখন রওনা দিলেও রাত 11টার মধ্যে কলকাতায় ঢুকে যাব। যাবে ভাই, রাতটুকু সময় হবে তো? সন 1961, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। এই অল্প সময়ের মধ্যেই তিনটে ভয়াবহ মৃত্যুর পর গোটা বাড়িটাই যেন থমকে গেছে। অমাবস্যার পরের দিন সকলেই আবিষ্কার করেছিল প্রীতিলতার রক্তাক্ত বিভৎস বিকৃত মৃতদেহ। সে দেহের মুখে একটা চোখ নেই, বাঁ চোখটি চক্ষু গহ্বর থেকে আলাদা হয়ে উঠানে পড়েছিল। প্রাথমিক ময়না তদন্তে প্রমাণিত হয় যে হার্টের ওপর কোনো কিছুর চাপ, ভয়ানক চাপ সৃষ্টি হওয়ায় তার রেনাল ও হার্ট ফেলিয়ার হয় এবং সেই সাথে চোখ এবং রক্তবাহী ধমনীগুলি ফেটে ওইভাবে নাকমুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, ফলে তৎক্ষণাৎ তার মৃত্যু হয়। আসল রিপোর্টটি দিন 3 পরে পাওয়া যাবে। দিন গড়িয়ে রাত এসেছে। আজ পরমেশ ভাই প্রিয়তোষ ও প্রকাশের সাথে শুয়েছেন। ওই ঘরে অন্নপূর্ণা আর টুসি তুলি। অন্নপূর্ণা শুয়ে শুয়ে ভাবছিলেন, কি আশ্চর্য ব্যাপার না, মা নিজেই গাছটিকে ভয় করতেন। অনেকবার বলেছেন ওই কথা। সেই মাই হঠাৎ ওই নিশুতি রাতে এক গা গয়না পরে রাধাকান্তের সাথে সেই গাছের গোড়াতে যেতেই রাজি হলেন কেন? তিনি বিষক্রিয়ায় মরেছেন, কারণ ধুতুরার বিষপূর্ণ দুধের ঘটি অকুস্থলে পাওয়া গেছে। ও কীর্তি নিশ্চয়ই রাধার, কিন্তু তারপর রাধা মারা গেল কার হাতে? সব বাদ দিয়ে যদি এও ধরা যায় যে সেই রাতে কোনো হিংস্র জন্তু এসে পড়েছিল ঘটনাক্ষেত্রে, তাহলে পরের রাতে প্রীতিলতার সাথে ঠিক কি হয়েছিল? চোখ বেরিয়ে গিয়ে মুখ নাক কান দিয়ে অঝরে রক্ত বেরিয়ে ওইভাবে ছোটটা, আহারে! যাকে বোনের মতোই ভালোবাসতেন অন্নপূর্ণা। যখন নতুন বিয়ে হয়ে এসেছিল তার চুল বেঁধে দিতেন, পালা পার্বণে আলতা পরিয়ে দিতেন। চোখ ভিজে চোখের কোণ বেয়ে অশ্রুজল গড়িয়ে পড়ল। কাঁদতে লাগলেন অন্নপূর্ণা ভৌমিক। আজ প্রায় 13 বছর হলো তিনি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছেন। শান্তিপূর্ণ একান্নবর্তী পরিবারে এমন ভয়াল ভয়ঙ্কর কিছুর ছায়া পড়েনি কখনো। চোখ বুজে প্রার্থনা করলেন তিনি। এইসব ভাবতে ভাবতে চোখ লেগে এসেছিল অন্নপূর্ণার। মাঝরাতের দিকে ঝুম ঝুম ঝনা ঝমঝম গোছের একটা ধাতব শব্দে তার তন্দ্রার রেশ কেটে গেল। তবুও শোনার ভুল মনে করে প্রথমটায় চুপ করে শুয়ে রইলেন। আবার শব্দ এলো। ঘরের জানালাটার পাশ থেকেই আসছে শব্দটা। চোখ মেলে অন্নপূর্ণা দেখলেন সেদিকে। ঘরে আলো বলতে একটা হ্যারিকেন, তার সলতেটা প্রায় নিভে এসেছে। ঘরে অদ্ভুত আলো আঁধারি। সেই আধো আঁধারিতেই দেখা গেল লালপাড় শাড়ির এক হাত ঘোমটা মাথায় জানলার শিখ ধরে কেউ দাঁড়িয়ে রয়েছে। তার হাতে একটা রূপোর মল। বিলক্ষণ চেনেন ওই মল অন্নপূর্ণা, মার মল। মা বলেও ছিলেন ওই মল বড় বউ অর্থাৎ তাকেই দেবেন। তবে কি মাই এসেছেন বড় বউকে তার প্রাপ্য পাইয়ে দিতে?
ক্ষণিকের জন্য লোভী হয়ে ওঠা অন্নপূর্ণার হৃদয় যুক্তিবুদ্ধির গণ্ডি পেরিয়ে গেল। আর তার মাথায় রইল না যে যার শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেছে তিনি আর ফিরে আসতে পারেন না। মাথায় এও এলো না যে মা বিধবা ছিলেন। অন্নপূর্ণার বিয়ের কয়েক বছরের মাথায় প্রণবেশের মৃতদেহ খুঁজে পাওয়া যায় উঠানের ওই অলক্ষণে গাছটার নিচে। সেই ইস্তক ধান পড়তেন টগর। লাল পেড়ে শাড়ির ঘোমটা আসবে কোত্থেকে? কিছুই মাথায় রইল না। জানলায় দাঁড়ানো সেই রহস্যময়ের দিকে দেখতে দেখতে খাট থেকে নামতে গেলেন অন্নপূর্ণা। কই যাইসলো? ওই হানো পেতনি দাঁড়াইয়া আছে, যাইস না, যাইস না। নারকেল গাছটি কাটতে কব, ওরা ওই হানো লুকাইছে। আতকে উঠে পেছনে ফেরেন অন্নপূর্ণা। সাথে সাথেই ঘোর কেটে যায়। টুসি উঠে বসেছে বিছানায়। সেই বলছে কথাগুলো। তার রক্তাভ চোখ দুটো খোলা, গলায় অবিকল টগরের স্বর। সে যে নিজের মধ্যে নেই তা তার চেহারা ও হাবভাবে স্পষ্ট। অপার্থিব নারকীয় একটা হাসি ভেসে আসে জানলার দিক থেকে। ঝুমঝুম শব্দ তুলে জানলার পাশ দিয়ে 2 জোড়া পায়ের আওয়াজ দৌড়ে পালায়। ঠাস করে মেঝেতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন অন্নপূর্ণা ভৌমিক। ফেব্রুয়ারি 2013। গন্তব্য দক্ষিণ কলকাতা। এটা কোন জায়গা বিজয়দা? বরানগর ছাড়িয়ে গেলাম। রাতের ফাঁকা রাস্তা তো, এই ধরেন আর মিনিট 40। আরও 40 মিনিট? শর্টকাট রাস্তা কিছু থাকলে দেখো না দাদা, আবার ফিরতে হবে তো, এতটা পথ। রাতে গাড়ি চলবে না। হ্যাঁ? স্বল্পভাষী গোমরাগোছের ড্রাইভার সাহেব সংক্ষেপে জানালেন যে কলকাতা যখন এসেই পড়েছেন তখন আমাদের সেই ভয়াবহ বাড়িতে নামিয়ে উনি রাতটুকু নিজের বাড়িতে খেতে এবং থাকতে যাবেন। একেবারে কভি খুশি কভি গমের অমিতাভের মতো। কেহে দিয়া বাস কেহে দিয়া। সেই সিদ্ধান্ত থেকে তাকে আর নড়ানো গেল না। রত্নার রাগারাগির মাত্রাটা স্কুলের ছাত্রদের মেজাজ দেখানোয় গণ্ডিবদ্ধ ছিল বলে ভাবতাম। এখন তার তেজ দেখে নিজেই আড়ষ্ট হয়ে বসে আছি। আপনাকে পুরো সন্ধ্যে থেকে আগামীকাল বেলায় বউ নিয়ে বাড়ি আসা অবধি বলে দেওয়া হয়নি? হ্যাঁ, কিন্তু তার মধ্যে আরেকটা কলকাতা ট্রিপ ছিল না। কলকাতা থেকে মুর্শিদাবাদ আর ব্যাক, এই কথা হয়েছিল। এই ট্রিপটা এক্সট্রা হচ্ছে। আরে দাদা, একটা জরুরি জিনিস বিয়ের কাজে লাগবে, আপনাকে না হয় এক্সট্রা কিছু টাকা দিয়ে দেবো আমরা। না দিদি ভাই, রাতে গাড়ি চলবে না। বলছি কি, জল নাকি নেবে সেটা নিয়ে তারপর রাতটুকু তোমাদের ফ্ল্যাটে থাকলে হয় না? উনি না হয় 5 মিনিট বড় বাড়ির সামনে জলটুকু নিয়ে আসা অবধি দাঁড়াবেন। সহসা উজ্জ্বল হয়ে ওঠা রত্নার মুখের আলোটা হঠাৎ করেই নিভে গেল। কি হলো? ফ্ল্যাটে চাবি আনিনি ভাই। আর কারোর বাড়ি থাকা যাবে না? হ্যাঁ, আমার বাড়িতে অনেক জায়গা। ওই জিনিস রাতে অন্য বংশের কারো বাড়িতে রাখা যাবে না, নিয়ম নেই। কেন? কি জিনিস সেটা? আশীর্বাদী জল গৃহান্তর করলে তার কাজ নষ্ট হয় নাকি? আমার আর ধৈর্য থাকছিল না। ওতে আশীর্বাদী জলে মেশানো ঠাম্মির অস্থিভস্য আছে। অন্য বাড়িতে নিয়ে গেলে যদি সেখানে তিনি চলে আসেন। পিন ড্রপ সাইলেন্স নিয়ে গাড়ি আরও 8 ঘন্টা মতো ছুটে দক্ষিণ কলকাতার একটা দোতলা পোড়ো বাড়ির সামনে দাঁড়ালো। বাড়িটিতে কোনো আলো জ্বলছিল না, যথার্থই দুর্ভেদ্য অন্ধকার। মরচে ধরা গেটটির একটি পাল্লা ভেঙে একধারে ঝুলছে। উঠানে একটা বাজ পড়া আধা ন্যাড়া সুউচ্চ নারকেল গাছ। নিরুপায় হই আমার আর রত্নার মধ্যে একটা ভাবলেশ শূন্য অভিব্যক্তি দেখা দিয়েছে। ওই দেওয়ালে পিঠ থেকে গেলে যেমন হয় আর কি। এই বাড়িতেই যখন থাকতে হবে তখন আর আগে পিছে ভেবে লাভ নেই। রত্না একটা 1000 টাকার নোট ড্রাইভারের হাতে দিয়ে প্রায় হাত জোর করেই বলল, দয়া করে সে যেন ভোর 4:30 থেকে 5টার মধ্যেই আসে। আমি 6টার আগে আসবো না ম্যাডাম, তাহলে আপনারা অন্য গাড়ি দেখে নিন। এই কথা বলে ড্রাইভার পকেটে টাকাটা ভরে গাড়ি ঘুরিয়ে ছুট দিল।
আমি নির্নিমেষে বাড়িটা দেখছিলাম। হঠাৎ দেখলাম একটা অস্পষ্ট কালো চার পেয়ে জীব মূল বাড়িটার থেকে বেরিয়ে বাড়ির পেছনের জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। আমি শিউরে উঠে রত্নাকে ডাকতে গিয়ে দেখি সেও ওই দিকেই তাকিয়ে আছে। কি গো ওটা? মোবাইলের টর্চটা জ্বালিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে রত্না বলল, ওটা লিও, নিতা বৌদি রট ওইলারটা। চুলটা বাঁধো দেখি আগে। ঠাম্মি সন্ধ্যের পরে খোলা চুল দেখলে রাগ করবে। এই বাড়িতে যারা গত হয়েছে তারা কেউই এই বাড়ি ছেড়ে যায়নি আসলে, তাই জ্যান্ত মানুষগুলোই আর টিকতে পারল না। এসো ভেতরে এসো, এই রাতটুকু যে সময় দিতেই হবে। বরাবর প্রত্যেকটা মানুষকে দেওয়া কথা রক্ষা করার চেষ্টা করেছি। হয়তো সব কথা রাখতে পারিনি। আমি সেই রাতে পালাতেই পারতাম, কিন্তু পালাইনি। প্রায় আমারই বয়সী রত্না, ওর জায়গায় তো আমিও হতে পারতাম। হয়তো বিপদের মাত্রা আরও বেশি হতে পারত। ইষ্ট নাম কাকে বলে জানা ছিল না, কিন্তু দাদুভাই একটা জিনিস শিখিয়েছিলেন। মনে মনে সেটাই স্মরণ করে পা বাড়িয়ে ক্ষীণ স্বরে বললাম, চলো। সন 1922, সতীরঘাট শ্মশান, বড়ডিহি গ্রাম, জেলা বলরামপুর। বাবা, আমায় কিছুই দিচ্ছেন না তাইনেরা। পোলায় আজ জুতো দিয়া বাইরাইল ঠাউর। বুড়া কর্তায় মুখ ফিরাইয়া বইয়া রইলেন। হেরার বাড়িত কাম করি দেইয়া আমারে ভৃত্যের মতন রাখছেন। সে বাড়ির সম্মান নাই, ইজ্জত নাই। হাউ হাউ করে তান্ত্রিকের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকেন বছর 26-এর রাধাকান্ত মুখুজ্জেমশাই। বামুনরে জুতো মারে ঠাউর, এর কি কোনো ভিত হইব না? তোর কি জুতোর বাড়ি খাওয়ার প্রতিশোধটাই প্রয়োজন তাহলে, নাকি আরো কিছু মনে গুঁজে এসেছিস? এই পুণ্যভূমিতে বসে মিথ্যাচার করলে ফল কি হবে জানিস তো? আমায় এক কানা করিও দেন নাই কর্তারা। আমি কলুর বড়দের মতো খাটি তাগো ব্যবসায়। ঠাকুরের জায়গাটুকু দেয় আর সামান্য মাইনা, আর তো কিছুই। আর কি চাই তোর? জুতো যে মেরেছে সে অকারণে মেরে থাকলে তার হাতে কুষ্ঠ হবে। আর যারা তোকে আশ্রয় দিয়ে খাইয়ে পড়িয়ে তোর প্রতিপালন করে চলেছে তাদের বিরুদ্ধাচারণ করলে তোর মহা সর্বনাশ হবে, এই বলে দিলুম। বেরো এখনই, বেরো বলছি। নিতান্তই ভগ্ন হৃদয় নিয়ে অগত্যা বাবাজির শ্মশানস্থিত কুটির থেকে বেরিয়ে এলেন রাধাকান্ত। না, ছোট কর্তার হাতে কুষ্ঠ হওয়ানোর উপায় নাই। গদি থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন রাধাকান্ত। সেদিক দিয়ে দেখতে গেলে খুব অল্পের ওপরেই ছেড়েছেন কর্তাবাবুরা। অন্য কেউ হলে হয়তো তাকে কাজেই রাখতেন না ওই ঘটনার পর। তবে কি হাল ছেড়ে দিতে হবে? পাবেন না ভৌমিক বাড়ির অতুল ঐশ্বর্যের কোনো ভাগই? শেষ বয়সে রাজার হালে থাকার স্বপ্ন কি তার অধরাই রয়ে যাবে? এইসব 7-5 ভেবে হতোদ্যম হয়ে এগোতে লাগলেন শ্মশানের তোরণের দিক। কিরে, পেলি না? একটা খয়াটে স্বরের তেজি ডাক এসেছে পেছন থেকে। পেছন ফিরে চট করে কাউকে দেখতে না পেয়ে কিছুটা ভীত হই রাধাকান্ত পিছন ফিরে হনহনিয়ে চলে যেতে গেলেন। ঠিক সেই সময়ই পেছনের বাঁকানো নারকেল গাছটার থেকে তরতরিয়ে নিচে নেমে এলো একজন লাল কৌপিনধারী ন্যাড়া মাথা লোক। সারা মুখে বুকে কোথাও লোমের লেশ মাত্র নেই, নেই ভ্রুর চিহ্ন। গায়ের রং কুচকুচে কালো, কিন্তু চোখ দুটি আশ্চর্য উজ্জ্বল। কাঁধে একটা লাল কাপড় জড়ানো পচনময় উলঙ্গ নারী দেহ। আঁতকে উঠে পালাতে যাচ্ছিলেন রাধাকান্ত। তার হাতটা খপ করে চেপে ধরল কিম্ভূত লোকটা। তন্ত্র শিখবিনি, রাজা হবিনি? কিরে, ভগবান বেকা পথে সোনা দেয়নি, বিশেষ দেয়, বুঝলি? আপনি তন্ত্র জানেন? সব জানি, সব দেখতে পাই। লুভে পড়তেছিস তুই, মান সম্মান হারাইছিস। চ, আজ ভালো দিন, এর তোর ভিটে নিয়ে চল। এর কাছে চাইলি পর সব পাবি। লোভে সম্পত্তির মোহে অন্ধ হয়ে রাধার খেয়ালই রইল না যে এক অজ্ঞাত কুলশীল আধপাকলা সম্পূর্ণ অপরিচিত যোগ শক্তিলব্ধ পুরুষকে তিনি নিজের জীবনে দিশারির স্থান দিলেন।
একবার শুধু জানতে চেয়েছিলেন। আপনি কিছু পায়েন নাই? আপনি তেনা পইরা ঘুরেন কেন? উত্তর এসেছিল, আমার সব পাওয়া হয়েছে রে, তুই নে যা, এর স্থান দে, তোরও সব পাওয়া হবে। সেই রাতে ওই শ্মশান ভূমির থেকে সেই অদ্ভুত লোক আর ওই বেওয়ারিশ লাশটাকে নিজের উত্তরীয় জড়িয়ে ঘোড়ায় টানা জুড়ি গাড়িতে চাপিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাধাকান্ত। হ্যাঁ রে, পাইলেন কোনখানে? আপনার কেউ? ওর নাম মুক্ত, আমার সিদ্ধির জন্য এনেছিলুম। আমার কাজ শেষ, কিন্তু এরে কাজে লাগাতে হবে। এরে কাজে না লাগলি আমার মুক্তি নাই। উন্মাদের প্রলাপ মনে করে চুপ করে রইলেন রাধাকান্ত। মানুষ সাধনায় সিদ্ধি লাভের জন্য কত কিছু করে, কোথাকার মরা তুলে এনেছে কে জানে। ব্রাহ্মণ মানুষ, এক মুহূর্তের জন্য গাটা গুলিয়ে উঠেছিল তার। লোকটি সেটা টের পেলেন বোধহয়। বললেন, ঘেন্না করিস নি বাপ, ওরে রোজ দুটো খাতি দিবি আর মাঝে মাঝে রূপও দিবি। ও রূপও পেলি খুশি হয়, ও খুশি হলি তোর ঝুলি বইরে দিবে। কোপ হলি কিন্তু সর্বনাশ। আর কথা বাড়ালেন না রাধাকান্ত। আর চোখে লাশটার দিকে তাকাতে লাগলেন মাঝে মাঝে। 5.5 ঘন্টা যাত্রা করে যখন বড় বাড়ি পৌঁছলেন তখন প্রায় মাঝরাত। বিদ্যুতের চমক আর ঘন ঘন মেঘ গর্জন আসন্ন প্রলয়ের আগাম আভাস দিচ্ছে। ভৌমিক বাড়ির সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। লোকটা মরা কাঁধে অত্যন্ত ক্ষিপ্র বেগে উঠানের নারকেল গাছটার নিচে এসে মরাটাকে ঘাট থেকে নামালো। সে রাতে ওই ব্যক্তি মন্ত্রদান করেছিল রাধাকান্তকে, শিখিয়েছিল প্রেতানায়ন এবং সব সাধনার কৌশলসমূহ। ওই ভয়ানক প্রেত এক স্থানে স্থাপিত হলে সহজে সেই স্থান ছেড়ে যায় না। সত্যি বলতে তাকে তাড়াবার কৌশলটিও ভয়াবহ। এক স্থান থেকে বিতাড়িত করতে গেলে তাকে অন্য স্থানে কোনো অসৎ দায়িত্ব দিয়ে কাজে মোতায়েন করতে হবে এবং একই সাথে ওই প্রেতের চিন্তাভাবনা মাথা থেকে সম্পূর্ণরূপে বের করে দিতে হবে। যদি সে নতুন কোনো কর্মে নিয়োজিত হয় তবেই সে পূর্বের আজ্ঞাকারীকে রেহাই দেবে, না হলে নয়। এই কথার শেষে আমার ছুটি বলে পৈশাচিক উল্লাস দেখিয়ে সেই আধ পাগলা লোকটি পালায়। রাধাকান্ত আর কোনোদিনই তার খোঁজ পাননি, করেনও নি। লোভের বশবর্তী রাধাকান্ত ওই পাগলের শর্তে রাজি হয়েছিলেন, তাই সেই বিভৎস প্রেতিনী উঠানের ওই নারকেল গাছে স্থাপিত হল। রাধাকান্ত চেয়েছিলেন যে ভৌমিক বংশ সম্পূর্ণ বিনষ্ট হোক এবং তার ফলে বেওয়ারিশ হয়ে যাওয়া ব্যবসাপাট তার হয়ে যাক। বাড়ির বউরা বংশের প্রদীপের জন্মদাত্রী, তাই আগে তারাই মরুক, এই ছিল তার মনের আশা। প্রেতকে আদেশ দেয়া শিখিয়েছিলেন সেই পাগলতান্ত্রিক। সেই মতোই তাকে আদেশ করেছিলেন রাধাকান্ত যে বাড়ির বউদের তথা বাড়ির সম্পত্তির প্রতি হাত বাড়ায় এমন লোভী কাউকে চোখে পড়লেই তাকে নিকেশ করে দিতে। নিজের ভুলে সেই প্রেতেরই সামনে টগরের গয়না অর্থাৎ বাড়ির স্ত্রীধন নিজের হাতেই নিতে গিয়ে নিজেই সেই প্রেতিনীর শিকার হলেন শেষে। স্থাপনা করা স্তক মৃত্যু রোজ নিশুতি রাতে রাধাকান্ত তাকে মৃত জন্তুর মাংস, অস্থি ইত্যাদি খাবার দিতে আসতেন। ডাকতেন, আয় আয়। নারকেল গাছের গুঁড়িতে আওয়াজ উঠত। ভৌমিক বাড়ির সকলেই গভীর ঘুমে আচ্ছন্ন থাকত তখন। কেউ এই বিভীষিকাময় ঘটনা কোনোদিনই দেখতে পাননি, একজন ছাড়া। সদ্য যুবক প্রকাশ তখন সবে সিগারেট খেতে শিখেছেন। উনি রাধাকান্তের এই প্রেত স্থাপন কীর্তির বহুদিন পরে একদিন মাঝরাতে উঠে দোতলার বারান্দায় এসে দেখেছিলেন
যে রাধাকান্ত সেই গভীর রাতে আস্তে আস্তে প্রায় চোরের মতো মেন গেট দিয়ে বেরিয়ে গেলেন এবং নারকেল গাছটার গুঁড়ি বেয়ে কিছু একটা অত্যন্ত দ্রুত গতিতে গাছের মাথার ঝুপসি পাতাগুলোর ভেতর আত্মগোপন করল। সামান্য গলা তুলে জিজ্ঞেস করেছিলেন প্রকাশ, কে কে ওখানে? বেশি জোরে কথা বলার সাহস হয়নি, কারণ সিগারেটটা দাদার থেকে লুকিয়ে খেতেন। কে লুকোলো তা তিনি বুঝতে পারলেন না, তবে একটা অস্পষ্ট হাসির আওয়াজ পেয়ে উৎকণ্ঠিত হয়ে ঘরে ঢুকে গিয়েছিলেন। 1961-তে পরপর রাধাকান্ত, টগরবালা ও প্রীতিলতার অল্প সময়ের ব্যবধানে মৃত্যুর কারণে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। বুদ্ধিমতী অন্নপূর্ণা সে রাতে টুসির মুখে টগরের কণ্ঠে সাবধানবাণী শুনে তৎকালীন অজ্ঞান হয়ে গেলেও জ্ঞান ফেরার পর অতীব সাহসের সাথে বুক বেঁধে মুখ বন্ধ করে চলছিলেন। এইটুকু তার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল যে তার শাশুড়িমা সূক্ষ্ম দেহেও তাদের রক্ষা করে চলেছেন। ওই নারকেল গাছের অশুভ আত্মারা হয়তো তাঁর ঘেরাটোপ ডিঙিয়ে এই বাড়ির আর কারো অনিষ্ট করতে পারবে না, কিন্তু অপঘাতে মৃত্যুর ক্ষেত্রে শ্রাদ্ধ এবং পরলৌকিক ক্রিয়া 3 দিনের মধ্যেই করতে হয়। মুক্তি পেয়ে শাশুড়িমা যদি বাড়ি পরিত্যাগ করে অমৃতলোক যাত্রা করেন, তাহলে উপায়? এই শ্রাদ্ধ তো হতে দেওয়া যাবে না, মাকে বাড়িতেই রাখতে হবে। কুলগুরু টগর ও প্রীতিলতার ক্ষেত্রে বিধান দিয়েছিলেন যে শ্রাদ্ধ শান্তির শেষে তার অস্থিভস্য গয়ায় গিয়ে সপিণ্ড শ্রীবিষ্ণুর পাদপদ্মে বিসর্জন দিতে হবে। এর কারণ বিস্তার করেননি তিনি। টগরের সাদা কালো ছবিটির নিচেই একটি তাকের উপর এক মুখ বন্ধ করা ঘটে সেই অস্থিভস্য রাখা ছিল। অন্নপূর্ণা তড়িঘড়ি সেই ঘটি লুকিয়ে ফেললেন। বাড়িতে একচোট মহা খোঁজাখুঁজির পরেও সে ঘটি মিলল না। ঘটি না পাওয়া যেতে বিহিত মতে টগরের আর গয়াযাত্রা হল না। তবে প্রীতিলতার পরলৌকিক ক্রিয়া যথাবিহিত সম্পন্ন হল। রাতগুলোতে সেই ইস্তক কখনো সখনো ঘুম ভেঙে জেগে উঠে অন্নপূর্ণা শুধুমাত্র একজোড়া মলের শব্দই শুনতে পেতেন। দেখতেন টুসিও জেগে রয়েছে, তার অতন্দ্র স্থির অকুতভয় দৃষ্টি জানলা ছাড়িয়ে উঠানের নারকেল গাছটিতে আবদ্ধ। প্রমথেশ ও প্রণবেশের মৃত্যুর পর ভৌমিকদের ব্যবসা থেকে রাধাকান্ত ভালোই টাকাকড়ি হাতিয়েছিলেন। তা দিয়ে নিজের বাড়ি করে পরিবার প্রতিপালনও করেছিলেন সাড়ম্বরে। তার মৃত্যুর পরে তার পরিবারও শ্রাদ্ধশান্তির আয়োজন করেছিল। রাধাকান্তের শ্রাদ্ধের কয়েকদিন পর সকালে প্রকাশ বাজারে যাচ্ছিল। ততদিনে সে স্থানীয় স্কুলে মাস্টারের চাকরি পেয়েছে। বাজার থেকে ফিরে এসে স্কুল ছুটতে হবে, তাই একটু তাড়াও ছিল। গেট দিয়ে বেরোতে গিয়ে তাড়াহুড়োয় এক যুবতীর সাথে অসাবধানতাবশত ধাক্কা লেগে যার পর নাই অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে পড়ল। মেয়েটি সুশ্রী, শ্যামলা, হাতে একটা কালো ডায়েরি। আমার নাম রত্নাবলী মুখোপাধ্যায়। আমার বাবা আপনাদের গতিতে কাজ করতেন। ওনার জিনিসপত্রের থেকে এটা পাওয়া গেছে। পড়ে মনে হলো আপনাদের পড়ে দেখা উচিত। সন 1968, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। রাধাকান্তের ডায়েরিতে সে রাতে সতীরঘাট শ্মশানে ওই পাগলা গোছের সিদ্ধাইয়ের সাথে আলাপের থেকে শুরু করে মুক্ত নামক পিশাচিনীর আবাহন, স্থাপনা এবং প্রমথেশ প্রণবেশের মৃত্যু, ভৌমিকদের চালু ব্যবসা ও টগরের গয়নার প্রতি রাধাকান্তের কুনজর এবং টগরকে উন্মাদ বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনা সবই সবিস্তারে লেখা ছিল। প্রেত বিতাড়ন ওই বংশের কেউই হয়তো করতে পারবে না, না আত্মীয় না কুটুম। কে দেবে ওই সাংঘাতিক প্রেতকে নতুন কাজ, যাতে সে বাড়ি ছেড়ে চলে যায়? ওই গাছের গুঁড়ি বেয়ে পিশাচিনীকে নামতে দেখে বয়স্ক জরাগ্রস্ত প্রমথেশের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রণবেশ অর্থাৎ টগরের স্বামী নারকেল গাছটির নিচে এক রাতে উঠান পেরিয়ে বাড়ি ঢুকতে গিয়ে একটি বেশ ভারী সোনার হার পড়ে থাকতে দেখেছিলেন। সেটা টগরের হার মনে করে কুড়োতে যাবেন, এমন সময় হঠাৎই তার ঘাড়ে লাফিয়ে পড়েছিল ওই প্রেতিনী। কলজে ছিঁড়ে বের করার প্রয়োজন হয়নি। প্রণবেশ এমনিতেই দুর্বল হৃদয়ের মানুষ, তৎক্ষণাৎ তার হার্ট ফেল করে মৃত্যু হয়।
এবং তারপরেই প্রেতিনী গাছ বেয়ে উপরে উঠে স্বস্থানে আসীন হয়। বলা বাহুল্য, এই কীর্তি ঘটবে তা অনুমান করে রাধাকান্তই ফেলে রেখেছিলেন চেনটা। পরিকল্পনা মাফিক কার্য সমাধা হলে পেছনের বাগান থেকে বেরিয়ে এসে তিনি হাউমাউ করে লোক জড়ো করেন। এই ভয়াবহ মৃত্যু দেখে দৌড়ে এসে পরিবারের সদস্যরা বিলাপ করতে থাকেন। কারো মাথাতেই আসে না যে প্রণবেশ তো না হয় বাড়ি ফিরছিলেন বা বাড়ি থেকে বেরোচ্ছিলেন, কিন্তু রাধাকান্ত হঠাৎ রাতের বেলা এখানে কি করতে এসেছিল? ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন রাধাকান্ত সে যাত্রায় চেনটি চুরি করেননি। মা, হেইটা বাবুর পকেট থেকে বাইরে হইয়া পড়ছিল। এই বলে টগরের হাতেই তুলে দেন। এতে এক ঢিলে দুই পাখি মরল। টগরের বিশ্বাস অর্জন করলেন রাধাকান্ত। একই সাথে লেডিস চেন পকেটে নিয়ে প্রণবেশ কাকে দেবার মতলব করছিলেন এই সন্দেহও টগর তথা অন্যান্যদের মনে কায়েম হয়ে বসে। এই কারণেই যখন প্রমথেশ ও প্রণবেশের চরিত্র নিয়ে মিথ্যে বলেছিলেন রাধাকান্ত, টগরকে বিশ্বাস করাতে তার বিশেষ বেগ পেতে হয়নি। রাধাকান্তের অপঘাতের ফলে ডায়েরিও অসম্পূর্ণ রইল এবং তার কুকীর্তির গাথা সর্বসমক্ষে প্রকট হয়ে গেল। ভৌমিক পরিবার অবশ্য রাধাকান্তের অপরাধের শাস্তি তার বিধবা স্ত্রী এবং পিতৃহারা কন্যাটিকে দেননি, যদিও সেখানেও দুটি কারণ ছিল। প্রথমত, মৃত ব্যক্তি নিজের দোষ নিয়েই পরলোক গমন করেছেন। স্বর্গে স্থান পেয়েছেন না নরকে সে কথা বিচার করেই বা কী হবে? আর যারা ধরাধামে বিরাজ করছেন সশরীরে তারা এই বিষয়ে সম্পূর্ণ নির্দোষ। কেবল আত্মীয় হওয়ার দরুন ওই ব্যক্তির প্রাপ্য শাস্তি তাদের দেওয়া চলে না। আর দ্বিতীয়ত, প্রকাশ এবং রত্নাবলীর প্রণয়, যা ধীরে ধীরে সকলের চোখে ধরা পড়ল। রত্নাবলী সুশ্রী, শিক্ষিতা, স্বল্পভাষী, নম্র, ভদ্র, স্বর্গত পিতার দুষ্কর্মের জন্য নিতান্তই লজ্জিত। সবসময় মাথা এমনিতেই নিচু থাকত তার। ভৌমিক বাড়ির দরাজ হৃদয় সদস্যরা আপন করে নিলেন তাকে। শুধু টুসি হবু কাকিমাকে মোটে পছন্দ করত না। সবার সামনে মেখি হাসি হাসলেও সে প্রায়ই রত্নাবলীকে সুরের ব্যাটি, কপাল খাকি সামলে গরু ইত্যাদি বলে ডাকত। এই মাইয়াই সংসার ভেন্ন করবে দেখা নিও। অন্নপূর্ণা জানতেন কথাগুলো তার 18-19-এর মেয়েটা বলে না, তার মুখে টগর কথা বলেন মাঝে মাঝে। এ কথা শুধু অন্নপূর্ণাই জানতেন। টগর নাতনির মধ্যে মাঝে মাঝে প্রকট হলেও কারো ক্ষতি কোনোদিন করেননি। 1965 নাগাদ প্রিয়তোষ মারা গেলেন। সেও বড় ভয়ানক মৃত্যু। পত্নীর অপঘাতের পর সামান্য মাথার দোষ দেখা দিয়েছিল তার। রাতবিরেতে দোতলার বারান্দায় অকারণে পায়চারি করতে করতে নারকেল গাছটির দিকে তাকিয়ে থাকতেন। টগরের পাহারার জন্যই প্রেত প্রিয়তোষের কোনো ক্ষতি করতে পারছিল না বোধ করি। যখন তখন রাতে ঘুম ভেঙে টুসি বিছানায় উঠে বসে হাঁক পারত, মেজো খোকা, ও মেজো খোকা, ঘুমাইতে যা। অন্নপূর্ণা হাসি চেপে পাশ ফিরে শুতেন, আর প্রিয়তোষ মন্ত্রমুগ্ধের মতো ঘরে ঢুকে দরজা দিতেন। পরদিন সকালে অন্নপূর্ণা চা দিতে গেলে ভ্যাবলার মতো মুখ করে বলতেন, কাল মায় আবার ডাকছিল। অন্নপূর্ণা মাথা নাড়িয়ে বেরিয়ে যেতেন। তবে নিয়তি কেন বাধ্যতে? সে বছর অন্নপূর্ণার মা ভীষণ অসুস্থ হওয়ায় তাকে 2 মেয়ে সমেত বাপের বাড়ি যশোরে যেতেই হয়েছিল। এক রাতে অন্নপূর্ণার মায়ের নিদারুণ জ্বর। টুসি তুলি অঘরে ঘুমোচ্ছে। অন্নপূর্ণা মায়ের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছিলেন। হঠাৎ টুসি ঘুমের মধ্যে ডুকরে কেঁদে উঠল। তরে বারণ করছিলাম, এত রাত্র কইরা বাইরে খৈরস নালো। হা কপাল, মেজো খোকারে। প্রমাদ গুনেছিলেন অন্নপূর্ণা। তার আশঙ্কাই সত্যি হয়েছিল। পরদিন সন্ধে নাগাদ তেলিপাড়া থেকে খবর আসে যে প্রিয়তোষ গত হয়েছেন। বাবা প্রণবেশের মতোই তারও মরদেহ ওই নারকেল গাছের তলাতেই পাওয়া গেছে। অন্নপূর্ণা বাড়ি ফিরেই দোষ কাটানোর বহু চেষ্টা করতে লাগলেন।
ভজন কীর্তন কথা পাঠ কোনো কিছুতেই গভীর রাতের সেই খ্যাস খ্যাস আওয়াজ, অপার্থিব হাসি আর মলের ঝংকার বন্ধ হল না। টুসি রোজ রাতে ঘুমের মধ্যে জেগে জেগে আঁতকে উঠতে লাগল। এক রাতে সে অন্নপূর্ণাকে ঘুমের ঘোরে বলল, কাজটি কাইতে কবৌ, নইলে সোট খোকা ওই সামলি গাইরে ঘরে তুলতে পারবো না। অন্নপূর্ণার ইচ্ছেও সেরকমই ছিল। 1967-তে পরমেশ অদূরবর্তী কালিকাপুর নামক মৌজায় 2 কাঠা জমি কিনলেন। সেখানে বাড়ি তোলার কাজ চলছিল। অন্নপূর্ণা মুনিশ গোছের 2 জনকে ডাকিয়ে গাছ কাটার কাজে লাগালেন। গাছ কাটার কুরুল ফসকে একজনের হাত কোনোই থেকে বাদ গেল। আর একজন সেই গাছ কাটতে গিয়ে কি একটা দেখে পালালো তা সেই জানে। মোদ্দা কথা, গাছ আর কাটানো গেল না। টুসি তুলি বড় হচ্ছে, প্রকাশের বিয়েও এগিয়ে আসছে। অন্নপূর্ণা মহা ফাপড়ে পড়লেন। এই বাড়িতে শুভ কাজ হতে গেলে কারো না কারো অনিষ্ট হবেই হবে। কি করা যায়? পরের বছর অর্থাৎ 1968-তে একদিন স্বামী পরমেশ এবং 2 মেয়েকে একরকম জোর করেই তার বাপের বাড়ি যশোরে পাঠালেন, তার মাকে দেখে আসবার নাম করে। দৃঢ়চিত্ত স্থিতধী বউকে মনে মনে সমীহ করে চলতেন পরমেশ। তিনি পত্নীর অনুরোধ ফেলতে পারলেন না। প্রকাশকে সজাগ থাকতে বলে অগত্যা যাত্রা করলেন। অন্নপূর্ণা জানতেন টুসি এই বাড়িতে থাকলে তিনি কোনো পদক্ষেপে নিতে পারবেন না। দিনের বেলা প্রায়শই রত্নাবলী আসে তার কাছে, হবু ভাসুরপত্নীর থেকে রান্না শিখতে, গল্প করতে। তাই দিনের বেলা এই কাজ সম্ভব নয়। তাই রাতই বাছলেন অন্নপূর্ণা। একটা চিঠি লিখলেন বড় মেয়েকে, লিখে তার পড়ার টেবিলে বইয়ের নিচে রাখলেন। তারপর রান্নাঘর থেকে কেরোসিনের জার আর দেশলাই নিয়ে উঠানে গেলেন। সেও এক অমাবস্যার রাত। নিশ্ছিদ্র অন্ধকার আকাশে একটি তারাও দেখা যাচ্ছে না। প্রকাশ গভীর ঘুমে আচ্ছন্ন। অন্নপূর্ণা পায়ে পায়ে এগিয়ে গেলেন গাছটার দিকে। চারিদিকে কেরোসিন ছিটিয়ে শেষে দেশলাইয়ের বাক্স খুলতে গেলেন। ঝমঝম একটা শব্দ হলো গাছটার উপর দিকে। তরতর করে গাছ বেয়ে নেমে এলো সেই বিভীষিকা। পায়ে টগরের সেই হারানো মলজোড়া, সাদা রক্তশূন্য চামড়া, সারা গায়ে পচনের চিহ্ন। আজানুলম্বিত কালো খোলা চুলে অর্ধেক ঢাকা মুখটায় সাদা চোখের একটা দেখা যাচ্ছে। সে চোখে মনির জায়গায় একটা বিন্দু। নারকীয়ভাবে হেসে ওঠে সেই মূর্তি। অন্নপূর্ণা দেশলাই ঠুকে আগুন জ্বালালেন। দোতলা থেকে চিৎকার এলো, বৌদি! ঘুম কোনোভাবে ভেঙে গিয়েছিল। দৌড়ে আসতে গেল প্রকাশ। সে চিৎকারে চমকে গিয়ে জ্বলন্ত দেশলাইটি নিজের গায়ে ফেললেন অন্নপূর্ণা। তার অসাবধানতাবশত কেরোসিনে মাখা তার শাড়িটাই ধরে গেল। অন্নপূর্ণা দেবলের উপস্থিতি ভুলে লজ্জার মাথা খেয়ে শাড়ি ছাড়বার চেষ্টা করতে লাগলেন। কিন্তু সে আগুন গিয়ে লাগলো কেরোসিনের খোলা জারটায়। বালতি বালতি জল ঢেলে শেষ চেষ্টা করেছিলেন প্রকাশ। অ্যাম্বুলেন্স আসা অবধি বাঁচাতে পারলেন না। আগুনে না হলেও শক পেয়ে মারা গেলেন অন্নপূর্ণা। প্রকাশ কিন্তু মুক্তোর কেশাগ্রও দেখতে পাননি। ঘটনাটা ঠিক কি ঘটেছিল এবং মেয়ের জন্য রাখা চিঠিটার কথা জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মাতৃসমা বৌদি। যশোর থেকে ফিরে এসে শোকস্তব্ধ পরমেশ আর সামান্য কিছুদিনই ছিলেন ওই বাড়িতে। কালিকাপুরের বাড়িও তৈরি হয়েই এসেছিল। যেটুকু বাকি ছিল তার নিজের উদ্যোগে শেষ করে মাহারা মেয়ে দুটিকে নিয়ে চলে গেলেন সেখানে। এই বাড়িতে শেষ কয়েকদিন কাটানোর সময় অন্নপূর্ণার চিঠিতে লেখা নির্দেশ অনুযায়ী টুসি তার বাবাকে বলে কুলগুরু শ্রীল শ্রীযুক্ত অভয়ানন্দজিকে কথকতা করতে ডাকল বাড়িতে। গুরুজি মাঘী পূর্ণিমার দিন কথকতা ও কৃষ্ণকীর্তন শেষে সারা বাড়িতে শান্তির জল ছিটিয়ে
তারপর এক তাম্রপাত্রে কিছুটা জল নিয়ে পরমেশের হাতে দিলেন। গৃহের মধ্যভাগের কক্ষে এটি স্থাপন করো। সে উঠোন ডিঙিয়ে আর ঘরে ঢুকতে পারবে না। গুরুজির এই কথা অনুযায়ী স্বর্গত মেজ ভাইয়ের ঘরে ওই তাম্র ঘর স্থাপন করলেন পরমেশ। ওই ঘরটি বাড়ির একদম মাঝখানের ঘর। টুসির একটি কাজ তখনও বাকি ছিল। দূরদৃষ্টি সম্পন্ন অন্নপূর্ণা বুঝতে পেরেছিলেন যে শাশুড়ি মায়ের আত্মার সদ্গতি না হওয়ায় শুভার্তে হলেও টগর টুসির মধ্যে বেঁচে থাকবেন। এই ঘটনা টুসির জীবনের স্বাভাবিক ছন্দের পতন ঘটালেও ঘটাতে পারে। মেয়েটার ভবিষ্যৎ আছে, তাই তিনি অনুমানপূর্বক একটা কাজ করতে বলে যান টুসিকে। ওই চিঠিতে তা স্পষ্ট লেখা ছিল। মায়ের শেষ ইচ্ছানুরূপ টুসি খাটের তলার তোরঙ্গের মধ্যে রাখা টগরের অস্থিভস্য তুলির হাত দিয়ে গুরুজির দেওয়া তাম্রঘটের মধ্যে ঢেলে দেওয়ালো। নিজে ঢালেনি, সেই বারণ অন্নপূর্ণা চিঠিতে করে গিয়েছিলেন। কি ভেবে করেছিলেন তা জানা যায় না। সেই স্তক তুলি, পরমেশ বা অন্য কেউ কখনো টগরের কণ্ঠস্বর শোনেননি। টুসির মুখে তো নয়, বাড়ির অন্য কোথাওই না। অতঃপর পরমেশ, টুসি, তুলি এবং প্রকাশ বড় বাড়ি ত্যাগ করে কালিকাপুরের নতুন বাড়িতে গিয়ে উঠলেন। বড় বাড়ির দরজায় বিক্রয় হইবে নোটিশসহ বড়সড় একটা তালা ঝুলল। 1971 সালে রত্নাবলী ও প্রকাশের বিয়ে কালিকাপুরের বাড়ি থেকেই হয়। সেই সময় টুসিরও সম্বন্ধ দেখা চলছিল। টুসির মধ্যে টগরের আত্মার চিহ্ন বিদ্যমান না থাকলেও সে কিন্তু তার ছোট কাকিকে মোটেই পছন্দ করত না। মায়ের মৃত্যুর জন্য পরোক্ষভাবে ছোট কাকির বাবাকেই সে দায়ী করেছিল। তাই কাকিমাকে মা বা বন্ধু মনে করা তার কোনোদিনই হয়ে ওঠেনি। শুধুমাত্র পরমেশের শাসনে সে রত্নাবলীকে সরাসরি কিছু বলতে পারত না। 1973-এ প্রকাশ ও রত্নাবলীর ছেলে প্রদীপ্ত জন্মায় এবং সেই বছরই অঘ্রাণে টুসির বিয়ে হয়। বিয়ের পরেও টুসি এই বাড়িতে এলে কাকিমার সাথে খুব একটা ভালো ব্যবহার করত না। জামাই ষষ্ঠীর দিন একটা সাংঘাতিক গৃহকলহের সৃষ্টি হয়। টুসির প্রথম ষষ্ঠী ছিল সেটা, কাজেই আয়োজন প্রচুর। পরমেশ নিজের হাতে বাজার করেছেন। রত্নাবলীর ছেলে সামলে যত্ন সহকারে রান্না করেছেন, কিন্তু নিজের বাপের বাড়িতে সেদিন তাকেও একবার প্রকাশ ও ছেলেকে নিয়ে যেতেই হবে। সে একমাত্র মেয়ে, তার মা তখনও জীবিত এবং রুগ্ন। টুসিরা বেশ দেরি করে এসেছিল। রত্নাবলী নতুন জামাইকে আপ্যায়ন করে ষষ্ঠীর শাট ইত্যাদি নিয়ম সেরে কাজের মেয়েটিকে খাবার বাড়তে বলে বেরোবার জন্য তৈরি হচ্ছিল। বাদ সাধল টুসি। কোথায় যাচ্ছ কাকি? ওকে খেতে কে দেবে? টুসির প্রশ্নের উত্তরে রত্নাবলী বোঝানোর চেষ্টা করে যে তার মাও জামাই নাতির জন্য অপেক্ষা করে আছেন। নাই বা গেলে ওই চোরের বাড়ি, খেতে থাকতে এখানেই হচ্ছে যখন, মাকেও এখানেই আনতে পারতে। রত্নাবলী বাপের কুকীর্তির কারণে যথেষ্ট মরমে মরে থাকত। টুসি যে তাকে পছন্দ করে না এ কথাও তার কাছে স্পষ্ট ছিল, কিন্তু আজ জামাইয়ের সামনে চোরের বাড়ি কথাটা তার বুকে বিঁধল। না, চিৎকার করেনি সে। পরমেশকে প্রণাম করে ছেলে কোলে নিয়ে বাড়ি ত্যাগ করেছিল সেই মুহূর্তেই। পরে প্রকাশ ও পরমেশ তাকে ফিরিয়ে আনতে গেলে সে বলেছিল, কই সেদিন তো আমায় আটকাওনি তোমরা? কি দাদা, তখন মেয়ে জামাইকেই তো বড় স্থান দিয়েছিলেন। আমি চোরের মেয়ে, চোরের বাড়িতেই থাকবো। জেদ বড় ছিল তার। কিছুতেই পরমেশের কালিকাপুরের বাড়িতে সে আর ফিরতে চাইল না। প্রকাশও রাজি হল না ঘর জামাই থাকতে। বাধ্য হয়েই পরমেশ দীর্ঘশ্বাস ফেলে প্রকাশকে বললেন, বড় বাড়িত গিয়া ওর তাইলে রত্না যদি এই হানো না আয় তবে তোরা সংসারটি কইরবি কি কইরা? ওইটি তগ হকের বাড়ি, পয়দা না পাইলে ওইখানে থাক গিয়া। সেই মতো দাদার থেকে চাবি নিয়ে সেই সুবৃহৎ তালা খুললেন প্রকাশ। বড় বাড়িতে আবার মানুষের পা পড়ল। ওখানেই থাকতে শুরু করলেন তারা। 1982-তে প্রদীপ্তর 9 বছর পরে জন্ম হল তাদের দ্বিতীয় সন্তানের, রত্নদীপা ভৌমিকের।
ফেব্রুয়ারি 2013, তেলিপাড়ার ভৌমিক বাড়ি, দক্ষিণ কলকাতা। রাত 1:15। আমি আর রত্নদীপা বাড়িটার মাঝের একটা ঘরে বসেছি। রাস্তায় কিছু খাবার কিনেছিলাম সেই সব নিয়ে। প্রসঙ্গত এটি প্রিয়তোষ ও প্রীতিলতার ঘর। এই ঘরেই সেই শান্তির জলপূর্ণ তাম্রঘর স্থাপিত হয়েছিল। সে রাতে জেঠিমা বাঁচাতে পারলেন না? উনি তো দেখেছিলেন। সেই রাতে মেরেছে থোড়াই। ওটা আরেক দিন। মা বাড়ি ছিল না, দাদা অফিসে। সে কি, তোমরা ওকে ওই ভয়ানক জায়গায় একা রাখলে কেন? বৌদি ভাই জেনারেলি ঘরের মধ্যে থাকলে এরকম পাগলা পাগলা বিহেভ করতো না। বাড়িটা বন্ধন করাতো, উঠোনে গেলেই যত কাণ্ড। মা ব্যাংকে গেছিল সেদিন, দিন দুপুরের ঘটনা। বাড়িতে কাজের মেয়েটাও ছিল। তারপর ওই কাজের মেয়েটাই দেখেছিল। হাড় ভাঙার মটমট আওয়াজ আর লিওর আর্তনাদ শুনে দৌড়ে উঠোনে গিয়ে দেখে বৌদি ভাই লিওর পা ভেঙে নিজে মুখে ভরার চেষ্টা। রত্নার কথা শেষ হবার আগেই উঠান থেকে একটা কুকুরের আর্তনাদ ভেসে এলো। সেদিকে তাকিয়েই সে বলল, বাঁচেনি। বৌদি ভাইও বড্ড পাগল হয়ে গেল। আমি তার হাত দুটি ধরে বললাম, থাক ভাই, ও কথা রাতটুকু কাটলে হয়। রত্নদীপা উঠল, আমার হাত থেকে খাবারের খালি কন্টেনারগুলো নিয়ে বলল, এই রে, একটু ভুল হলো। এই ঘরে কোথায় আমিষ খেতে নেই। দাঁড়াও, এগুলো ফেলে দিয়ে আসি। ও বেরিয়ে গেলে আমি একা একা বসে প্রচণ্ড ভয়ের সাথে এদিক ওদিক দেখছি। হঠাৎ দেখলাম রত্না ফিরে আসছে। দেখলাম ঠিক না, শুনতে পেলাম একটা সাদাটে ওড়না জাতীয় কিছু একটার ঝলক দেখতে পেলাম। একটা লম্বাটে বারান্দা গেছে ঘরগুলোর সামনে দিয়ে। আওয়াজটা খুব কাছেই হলো। যে ঘরে বসে আছি তার বাঁ দিক থেকে। আমি সামান্য গলা তুলে রত্নাকে ডাকলাম, রত্না। কোনো উত্তর এলো না। আমি আবার ডাকলাম, এই রত্না, রত্না। স্পষ্ট বুঝলাম বাঁ দিক দিয়ে কেউ দৌড়ে পালালো। দাদুভাই যেটা বলতে শিখিয়েছিলেন সেই মন্ত্র আমি এই বাড়িতে ঢোকার সময় মনে মনে উচ্চারণ করেছিলাম। আবার সেই জপটি করতে শুরু করলাম মনে মনে। এই সময়ই চোখে মুখে প্রচণ্ড ভীতি নিয়ে রত্না বাঁ নয় ডান দিক থেকে এসে ঢুকলো ঘরে। কোথায় গেছিলে তুমি? এই তো, এই যে পাশেই রান্নাঘর, বাসনগুলো ধুচ্ছিলাম। তুমি কিছু শুনেছো? শুনেছো তো তুমিও, তোমার মুখ চোখ বলছে। রত্না কেঁদে ফেলল। হোস্টেলে থেকে পড়েছি ভাই, আমি আর দাদা দুজনেই, শুধু এই রাতগুলো এড়িয়ে যাওয়ার জন্য। উঠান থেকে আসছে আওয়াজটা। একটু পরেই তার সাথে যোগ হলো সেই বিদেহী রটউইলারের অপার্থিব করুণ কান্না। বাইরে কি ঝড় উঠেছে? একটা শীতল হাওয়ার সাথে ঘরে ঢুকে এলো একতলা কালো রুক্ষ চুল আর ছেঁড়া নারকেল পাতার টুকরো। রত্না মন্ত্রমুগ্ধের মতো দরজাতেই দাঁড়িয়ে আছে দেখে হিড়হিড় করে তার হাত ধরে টেনে এনে দরজার দমকা হাওয়ার বিরুদ্ধে কোনো মতে ঠেসে বন্ধ করলাম আমি। তারপর রত্নার হাত দুটো ধরে দাদুভাইয়ের শেখানো সেই মন্ত্র স্মরণ করে বললাম, বলো আমার সাথে, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। বলো, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। রত্না অবিশ্বাসের সাথে আমার হাত ধরেছিল বটে, তবে বিশ্বাস নিয়ে মন্ত্র উচ্চারণ শুরু করল। বাইরে তখন ঝড় বৃষ্টি প্রলয়ের আকার নিয়েছে। তার মধ্যেই উঠান থেকে শোনা যাচ্ছে অপার্থিব হাসির শব্দ। খিল দেওয়া দরজাটার উপর স্পষ্ট করাঘাতের আওয়াজ শুনলাম বার কয়েক। লিওর মরণ চিৎকার ভেসে আসতে লাগলো বাইরে থেকে। আমরা ওই দিকে কর্ণপাত না করেই বলে যেতে লাগলাম, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। অর্থাৎ
আবার জন্মাতে ও মরতে হবে, বারংবার মায়ের পেটে শুতে হবে। এই সংসারের বহু দুস্তর বিপদকালে তোমার দয়ায় যেন পার পাই মুরারি। ক্রমে প্রলয় শান্ত হলো। দরজার উপরের করাঘাত, সেই অলক্ষণে মলজোড়ার ঝংকার, হাসির শব্দ, কুকুরের ডাক সব যেন শুষে নিল শেষ রাতের প্রকৃতি। মোবাইলে দেখলাম ভোর 4:10। রত্না ব্যাগ থেকে একটা ছোট্ট ঘটে কুলুঙ্গিতে রাখা তাম্রঘটের জল ঢালল এবং নিজের ও আমার মাথায় ছিটিয়ে দিল। কিছুক্ষণ পরেই তার মোবাইল ফোনটা বেজে উঠল। দিদি 5টার সময় যাবেন কি? ভেবে দেখলাম 6টা হলে যদি দেরি হয়ে যায়, অনেকটা রাস্তা তো। আপনি আলো ফুটলেই আসুন। বলে রত্নদীপা ফোন রাখল। আগামী 1.5 ঘন্টায় গাড়ি এসে পৌঁছল। আমরা ঘট হাতে বেরিয়ে গাড়িতে উঠলাম। দরজা আটকাতে গিয়ে চোখ চলে গেল সেই নারকেল গাছটার মাথায়। কে জানে আরেকটা কাজ পেয়ে ও কবে মুক্ত হবে। কি দেখছো ওদিকে? রত্নার প্রশ্নে মাথা নামিয়ে নিলাম আমি। বেশি ভেবো না ওই নিয়ে, আবার কি দেখতে কি দেখবে। গাড়ি এগিয়ে চলল মুর্শিদাবাদের দিকে। এতক্ষণ শুনছিলেন সুচিস্মিতা ধরের লেখা গল্প সেই নারকেল গাছটা। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনাদের লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন। এছাড়াও ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ। আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন।